ব্রিটিশ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এটিএম মনিরুজ্জামান। আশা করি আপনারা বিশ্বের যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন লন্ডন সময় সন্ধ্যা ৭টা অনুসারে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। This program is jointly organized by British Bangla News, British Islamic Medical Association, Bangladeshi Community in Nottingham, Bangladeshi Doctors in the UK, and Nottingham Bangladesh Center. আজ আমাদের আলোচনার বিষয় করোনা টিকা স্বাস্থ্যগত ও ধর্মীয়ভাবে কতটুকু নিরাপদ, or is COVID-19 vaccine safe and halal? দর্শক শ্রোতা, আপনারা জানেন করোনা ভাইরাসে ইতিমধ্যে বিশ্বে প্রায় ৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছে, আর এই ভাইরাসে ইতিমধ্যে মারা গেছে প্রায় ১৬ লক্ষ মানুষ। ব্রিটেনেও আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে এবং এখানে এ পর্যন্ত জীবন হারিয়েছে প্রায় ৭০,০০০ মানুষ। এর মধ্যে আবার নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে, যা আগের ভাইরাসের চেয়ে আরও ছোঁয়াচে ও ক্ষতিকর। এমন এক পরিস্থিতিতে সবার মনে সাহস ও আশার আলো জ্বালিয়েছে করোনা ভাইরাস টিকা, যা ইতিমধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশে প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু এই আশার প্রদীপ নিয়েও কিছু মানুষের মধ্যে শুরু হয়েছে সংশয় ও সন্দেহ। তারা সংশয় প্রকাশ করছে যে এই টিকা তাদের দেহের জন্য কতটুকু নিরাপদ, বা অন্যদিকে আবার মুসলিম ও জুইশ কমিউনিটির মধ্যে দেখা দিয়েছে আরেক ভিন্ন প্রশ্ন। তারা জানতে চাইছে এই টিকা হালাল না হারাম। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আলোচনা করতে দুজন সম্মানিত ব্যক্তি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মুফতি মাহমুদ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। থ্যাংক ইউ। ডক্টর মাহমুদ একজন সিনিয়র লেকচারার হিসেবে ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর তানবীর হোসেন। তিনি এফআরসিএস করেছেন ইউকে থেকে এবং তিনি একজন জেনারেল সার্জন হিসেবে নটিংহাম বিশ্ববিদ্যালয় হাসপাতালে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ভালো আছি। ভালো আছি। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.britishbanglanews.com এই ঠিকানায়, আমাদের ফেসবুক পাতায় এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। আমরা প্রথমেই প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ডাক্তার তানভীর ভাইয়ের কাছে। আপনি অবশ্যই দেখেছেন যে ব্রিটেনে একটি নতুন ভ্যারিয়েন্ট, নতুন টাইপ ভাইরাস সন্ধান পাওয়া গেছে এবং এ নিয়ে বাঙালি কমিউনিটি ব্রিটেন এবং বাংলাদেশেও ব্যাপক ভীতি বা ফিয়ারের জন্ম নিয়েছে। এ সম্পর্কে যদি কিছু বলতেন যে আসলে কতটুকু এটি ভয়ঙ্কর এবং কেনই বা এত ভয় পাওয়া উচিত বা উচিত না। আসলে ভাইরাসটার মিউটেশন ও নতুন স্ট্রেন হওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, বিকজ ভাইরাসটা হিউম্যান বডিতে রেপ্লিকেট করে, অ্যান্ড রেপ্লিকেশনের সময় কিছু কিছু কোডিং এর এরর হতে পারে। এবং দ্য বেস্ট অ্যানালজি আই ক্যান গিভ ইউ ইজ দ্যাট আপনি যদি একটা জিনিস যদি আপনার ফটোকপি করেন, মনে করেন হাজার হাজার কপি করবেন, সামটাইমস এদিক সেদিক কালির ছাপ, কাগজের অ্যাঙ্গেল একটু এদিক সেদিক হতে পারে। এন্ড সো ইন দ্য সেম ওয়ে ভাইরাসটা কিন্তু হিউম্যান বডিতে কপি হচ্ছে, আপনাদের বডিতে কপি হচ্ছে যখন আপনারা ইনফেক্টেড হন। তো এই ভাইরাসটার স্ট্রেইন একটু নতুন আসবে, চেঞ্জ হবে, মিউটেট হবে। সো এটা একটা এক্সপেক্টেড জিনিস। মেইন কোয়েশ্চেনটা হয়েছে যে ভ্যাকসিনটা কি নতুন স্ট্রেনে কাজ করবে নাকি। আমার ধারণা যে ইনিশিয়াল স্টেজেসে যে স্ট্রেন গুলো আসতেছে ওগুলা অরিজিনাল ভাইরাস থেকে একটু ডিফারেন্ট হবে, হয়তো স্লাইটলি ডিফারেন্ট হবে। তো ওই অনুযায়ী দ্য ভ্যাকসিন শুড স্টিল ওয়ার্ক, বাট ইন দ্য লং টার্ম হয়তো ফিউচারে ওটা চেঞ্জ হতে হতে এমনই চেঞ্জ হবে যে ভ্যাকসিন গুলো আপডেট হতে হবে। ফ্লু এর মতন, ফ্লু এর ভ্যাকসিন কিন্তু প্রত্যেক বছর একটু ডিফারেন্ট হয়, একটু নতুন ভ্যাকসিন আবিষ্কার করতে হয়। সো আমি যেটা দেখতেছি যদি এটা
খুবই তাড়াতাড়ি নতুন স্ট্রেন আসতে থাকে, তাহলে ড্রাগ কোম্পানিরা আরো তাড়াতাড়ি নতুন ভ্যাকসিন বের করতে হবে। আচ্ছা, বাট এ পর্যন্ত কি আমাদের কোনো ইন্ডিকেশন আছে কিনা যে এই 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 বর্তমানে ভ্যাকসিন এটা কাজ করবে না বা করবে, এমন তো কোনো ইনফরমেশন, আমাদের সায়েন্টিফিক ইনফরমেশন আমাদের কাছে নেই। আমাদের কাছে বর্তমানে যে ভ্যাকসিনটা আছে ওটার ডাটা, ওদের ট্রায়াল রেজাল্ট অনুযায়ী আমাদের ধারণা করতে হবে যে আর্লি মিউটেশনস এন্ড স্ট্রেইনস এর উপরে ভ্যাকসিনটা কাজ করবে। ইন দ্য লং টার্ম হয়তো ভ্যাকসিন গুলা চেঞ্জ করতে হবে। ওকে, ধন্যবাদ মিস্টার তানভীর ভাই। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী অতিথি মুক্তি ভাইয়ের কাছে। মুক্তি ভাই, আপনি তো একজন ডেটা সায়েন্টিস্ট, এবং আপনি নিয়ে কিভাবে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে করোনা ভাইরাস মোকাবেলা করা যায় সে বিষয়ে আপনি কাজ করছেন। এবং আমরা জানি যে এই করোনার যে টিকা তৈরি করতে নর্মালি অনেক সময় লাগে, বাট আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার ফলে এটিকে খুব সংক্ষিপ্ত সময়ে, মোটামুটি 1 বছরের ভিতরে তারা, বা তারও আরো কমের ভিতরে এটা নিয়ে এসছে। তাহলে কিভাবে আসলে এই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, এবং কিভাবে এই সাহায্য বিজ্ঞানীরা নিয়েছে, যদি একটু কাইন্ডলি বলতেন ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আবারও এই ক্ষেত্রে একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে যে সংক্রমণ রোগের ক্ষেত্রে বা সংক্রমণ রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমাদের যেই শক্তিশালী অস্ত্রগুলি আছে সেগুলির মধ্যে ভ্যাকসিন হলো অন্যতম। ওকে, এখন এটা আপনাকে যদি আমি একটা উদাহরণ দেই, তাহলে 1950-এর দশকে আমেরিকার মতন দেশে, যেখানে আপনার প্রতি বছর কয়েক হাজার আমেরিকান হাম যে রোগে এখন বাংলাদেশেও মানুষজন সাধারণত সেরকম করে মারা যায় না, কিন্তু সেখানে সেই সময় কয়েক হাজার লোক মারা যেত। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে আপনার গত কয়েক বছরে আপনার ওই যখন থেকে ভ্যাকসিন তৈরি হলো, ভ্যাকসিন তৈরি হওয়ার পরের থেকে যখন আপনার ভ্যাকসিন দেওয়া শুরু হলো, এরপরের থেকে 2015 সালে যখন তারা রিপোর্ট করেছে মাত্র 191 জন লোক মারা গিয়েছিল। তো যার কারণে সবচেয়ে যেটা ব্যাপারে মানুষজন খুব চিন্তিত থাকেন যে যখন একটা মহামারী শুরু হয়ে যায়, সেই মহামারী শুরু হওয়ার পরে থেকে ভ্যাকসিন তৈরি হতে কয়েক বছর সময় লেগে যায়। তো যার কারণে সেই কয়েক বছর সময় যখন অপেক্ষা করতে হয়, সেই সময়টা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। তবে খুশির খবর এই যে আপনার এই যে আপনার কম্পিউটার সায়েন্সের এই যুগে, এই ডেটা সায়েন্সের এই যুগে আমাদের এত ইনফরমেশন আছে, এই যুগে কম্পিউটার সায়েন্সের একটা স্পেশাল শাখা যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে আমরা যেটাকে এআই হিসাবে জানি, এটা আপনার এটার এতখানি অগ্রগতি হয়েছে যে আপনার এইটার আরেকটা শাখা মেশিন লার্নিং বলে আমরা জানি। এই মেশিন লার্নিং কে ব্যবহার করে আপনার ভ্যাকসিনের ডিজাইন করা যেতে পারে। ওকে, না আমাদেরকে এখন বুঝতে হবে এক্ষেত্রে যে ভ্যাকসিনের ডিজাইন যে আমরা বলছি, ভ্যাকসিনের ডিজাইনটা আসলে কি জিনিস। ওকে, তো ভ্যাকসিনের মাধ্যমে আমরা কি করি? ভ্যাকসিনের মাধ্যমে শরীরের মধ্যে আমরা ভাইরাসের একটু অংশ, যে অংশটা ধরেন যে শরীরের জন্য হয়তো খুব একটা বেশি ক্ষতিকর হবে না বা শরীরের ক্ষতি করবে না, এরকম একটা অংশকে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এখন এই প্রবেশ করিয়ে দেওয়ার ফলে কি করা হয় যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তখন সেই ভাইরাসটাকে চিনে যায়। পরবর্তীতে যখন আপনার সেই ভাইরাসটা নতুন করে আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে আপনার মাধ্যমগুলি আছে, তারা তখন সেটাকে চিনে ফেলতে পারে এবং সেটাকে মেরে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে সাধারণত ভাইরাসের যে আপনার মৃত ভাইরাস, বা আপনার যদি ভাইরাসটা জীবিত হয় তাহলে অপেক্ষাকৃতভাবে যেই সব জিনিসপত্রগুলি ভাইরাসের দুর্বল, সেই অংশগুলিকে সাধারণত শরীরের মধ্যে প্রবেশ করানো হয় শুধুমাত্র চেনার জন্য। তো এই চেনাটা যেই হয়, এই চেনাটা হয় আসলে আপনার প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে। ওকে, যে ভাইরাসের যখন আপনার বিভিন্ন রকম প্রোটিন থাকে, এই প্রোটিনের যে বিভিন্ন রকম অংশগুলি আছে, এই অংশগুলির আপনার বহুত রকম টাইপ হতে পারে। যেমন যে ডক্টর তানভীর ভাই বললেন যে যখন মিউটেশন হচ্ছে, মিউটেশনগুলি আসলে কিসের হচ্ছে? ভাইরাসের যে বিভিন্ন রকম যে প্রোটিনগুলি আছে বা তার যে ডিএনএ আছে, এইসব জিনিসপত্রের মধ্যেই আপনার মিউটেশনগুলি হচ্ছে। তো এই মিউটেশনগুলি আসলে আপনার একটা দুইটা হয় না, এগুলি ধরেন যে আপনার মিলিয়নে হচ্ছে। তো এই ক্ষেত্রে এই আপনার যখন মিউটেশন হয়, তখন এই যে বিভিন্ন যে প্যাটার্নগুলি হয়, এই প্যাটার্নগুলি আপনার আগে থেকে আমরা যদি প্রেডিক্ট করতে পারি যে এরকম প্যাটার্ন হতে পারে, তাহলে আমরা সেগুলির জন্য হয়তোবা আপনার
প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো বা সেগুলিকে আমরা শরীরকে চিনিয়ে দিতে পারবো। Okay. তো এই ক্ষেত্রে আপনার এই এত প্রচুর পরিমাণের যে প্যাটার্নগুলি আপনার ভাইরাসকে চেনার ক্ষেত্রে উপকারী হতে পারে, এই প্যাটার্নগুলি সাধারণত খুঁজে বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে আপনার আগের দিনে অনেক সময় লেগে যেত এই আপনার স্পেসিফিক প্যাটার্নগুলি খুঁজে বের করতে। কিন্তু এখন ধন্যবাদ এই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে আপনার ডেটা সায়েন্সের যেসব মেথড আছে, এইসব মেথডের কারণে আমরা মেশিন লার্নিং অ্যাপ্লাই করে এই প্যাটার্নগুলিকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা খুঁজে বের করতে পারি। যেমন এর একটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে আপনি দেখতেই পাচ্ছেন যে জানুয়ারি মাসে কোভিড-19 শুরু হলো। তো কোভিড-19 জানুয়ারির দিকে শুরু হওয়ার সাথে সাথেই যখন সায়েন্টিস্টরা বিভিন্ন রকম মেশিন লার্নিং এর মডেল তৈরি করে, এর জন্য কিন্তু এর যেসব প্রোটিনগুলি আছে, যে প্রোটিনগুলি চেনা দরকার, এই যে প্যাটার্নগুলির জন্য চেনা দরকার, ভাইরাসের যেসব অংশগুলি চেনা দরকার, এই অংশগুলির ব্যাপারে কিন্তু অলরেডি মডেল প্রপোজ করে, মডেল দিয়ে এই পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে এই যে আমাদের 10, 11 বা 12 মাসের মধ্যে কিন্তু আমাদের হাতে অলরেডি ভ্যাকসিন চলে এসছে, যেটা হয়তোবা বিগত কিছুদিন আগেও একেবারে অকল্পনীয় ছিল। তো যার কারণে এই আপনার মেশিন লার্নিং এর মাধ্যমে এই জিনিসটা করা আসলে সম্ভব হয়েছে। তারপরেও আমি এটা বলবো যে এইটা কেবলমাত্র শুরু। এটা আপনার এই হয়তোবা 1 দশকও হয়নি এখনো, যখন আপনার এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এটাকে এই মেশিন লার্নিং কে এত এক্সটেন্সিভলি ব্যবহার করা হচ্ছে। এটা এখন আমরা শুরুর দিকে আছি। ভবিষ্যতে আপনার আরো অনেক গবেষণা হলে, আরো অনেক এর উপরে আপনার অনেক গবেষণা করে আরো অনেক ভালোভাবে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারলে আরো হয়তোবা এই সময়টা কমে আসবে, বা অথবা এখন আপনার বর্তমানে যে ভ্যাকসিনগুলি আছে, সেই ভ্যাকসিনগুলির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার অ্যাডভান্সড মেশিন লার্নিং অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে যে হয়তোবা কিছু আপনার শর্টকামিং বা কিছু জিনিসপত্র হয়তোবা বাদ পড়ে গিয়েছে, সেই জিনিসপত্রগুলি হয়তোবা ইনকর্পোরেট করা যাবে আরকি। সেই জিনিসপত্রগুলি হয়তোবা এতে সংযুক্ত করে আরো শক্তিশালী ভ্যাকসিন তৈরি করা যাবে। তো এই ক্ষেত্রে আপনার মেশিন লার্নিং যেটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এবং ডেটা সায়েন্সের একটা শাখা, সেটাকে ব্যবহার করে এভাবে করে আমরা খুব দ্রুততার মাধ্যমে দ্রুততর সময়ে ভ্যাকসিন তৈরি করতে পারবো। ধন্যবাদ ডক্টর মুফতি মাহমুদ ভাই। এরপরে আমি চলে যাব ডক্টর তানভীর হোসেনের কাছে। আপনি তো দেখলেন যে মুফতি ভাই আমাদেরকে জানালেন যে কিভাবে মেশিন লার্নিং হেল্প করেছে টিকা তৈরি করতে। তো একজন ডক্টর হিসেবে আপনি কি মনে করেন যে এই যে পদ্ধতিটা, অবশ্যই তিনি বললেন যে এখানে হয়তোবা কিছু শর্টফল থাকতে পারে, বাট অ্যাজ এ হোল এই যে টিকা আসলো বা এসেছে এবং বিশ্বের বিলিয়ন মানুষ এটিকে শরীরে পুশ করবে, এটা কতটুকু নিরাপদ? ডাক্তারি সায়েন্স কি বলে এ বিষয়ে যদি একটু বলতে। সো আমি ফাইজার ভ্যাকসিনের পুরো পেপারটা পড়েছি। ওরা যেভাবে ওদের ট্রায়ালটা ক্যারি আউট করেছে, এক্সেলেন্ট একটা ট্রায়াল। 40,000 ভলেন্টিয়ারের উপরে টিকাটা ট্রায়াল করা হয়েছে। আমি নিজেও কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছিলাম 2010 সালে। সো আমি যখন 2010 সালে আমার ক্লিনিক্যাল ট্রায়ালটা করি, ওটাও একটা ওষুধের উপরে, ক্যান্সার পেশেন্ট আমার ভলেন্টিয়ার গুলো ছিল। তখন আমার এথিক্যাল অ্যাপ্রুভাল আসতে আমার 6 মাস লেগেছিল, বিকজ এথিক্স কমিটিতে অনেক লম্বা অনেক অ্যাপ্লিকেশন আছে। সো অনেক বিউরোক্রেটিক জিনিস এই ট্রায়ালটা যখন করে, অনেক বিউরোক্রেটিক জায়গায় ওরা একটা অ্যাডভান্টেজ পেয়েছে। এই অ্যাপ্রুভালের জন্য ওরা হয়তো 6 মাস কোন একটা লং কিউতে বসেছিল না। ট্রায়ালটা হওয়ার অ্যাপ্রুভালস এর ব্যাপার আছে, ট্রায়ালটা ক্যারি আউট করার ব্যাপার আছে, এন্ড মুফতি ভাই যেভাবে বললো যে অ্যাকচুয়াল অরিজিনাল টিকাটা প্রডিউস করারও একটা ব্যাপার আছে। সো এই টিকাটা তৈরি করার জন্য সবকিছু কিন্তু সিমিলটেনিয়াসলি হয়েছে। আমাদের ইউকে তে যে অর্গানাইজেশন MHRA, যারা মেডিসিনস অ্যাপ্রুভ করে, ওরা সাধারণত একটা ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পরে ওরা কিন্তু সব ডাটাটা চেক করবে। এটা করতে অনেক মাস লাগে, বাট ইনস্টেড এই ভ্যাকসিনটা অ্যাপ্রুভ হওয়ার সময় ওরা অ্যাজ দ্য ট্রায়াল ওয়াজ হ্যাপেনিং ওরা সব ডেটাগুলো দেখতেছিল। ওরা যে 6 মাস চলবে তারপর আর ওরা 6 মাস নিবে এটা অ্যাপ্রুভ করতে, এভাবে হয় না, এটা রিয়েল টাইমে হয়েছে। সো অনেক টিম ওয়ার্কের ব্যাপার আছে।
অরিজিনালি যখন ভাইরাসটা বের হয় তখন কিন্তু চায়নাতে ওরা অলরেডি এটার সিকোয়েন্সিং করে ফেলেছিল, ওরা সিকোয়েন্সিংটা করে শেয়ার করে ফেলেছিল। সো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক টিম ওয়ার্কের ব্যাপার, এন্ড ওই টিম ওয়ার্কের জন্যই কিন্তু এই ভ্যাকসিনটা উইদিন লেস দেন এ ইয়ার বাজারে এসে পড়েছে। সো এটা কতটুকু সেফ অ্যাজ এ ডক্টর, আমি মনে করি এটা রিয়েলি সেফ, রিয়েলি এফেক্টিভ। কেন? ফার্স্ট অফ অল ট্রায়াল পার্টিসিপেন্টস, ওরা ওভার 40,000 পার্টিসিপেন্টস ছিল। সো এটা একটা বিগ পপুলেশন, এবং ওই পপুলেশনটার মধ্যে সব রেসের মানুষ ছিল, ব্ল্যাক, হিসপ্যানিক, হোয়াইট, সব এজ গ্রুপ না, ছোট বাচ্চা ছাড়া মোস্ট এজ গ্রুপের ট্রায়াল পার্টিসিপেন্টস ছিল এই ট্রায়ালটার মধ্যে। অ্যান্ড ট্রায়ালটার মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলে অ্যাডভার্স ইভেন্টস ওর সাইড এফেক্টস। তো সাইড এফেক্টস গুলো মেপেছিল, অ্যান্ড অ্যাডভার্স ইভেন্টস খুবই কম ছিল। অ্যাডভার্স ইভেন্টস মানে কি, যদি কারোর হাতে ব্যথা লাগলো বা ওদের একটা জ্বর আসলো বা আনওয়েল লাগলো, ওটাকেই বলে অ্যাডভার্স ইভেন্টস। সো অ্যাডভার্স ইভেন্টস এর মধ্যে আবার একটা ক্যাটাগরি আছে যেটা সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস, কেউ যদি মনে করেন মারা গেল বা এরকম কিছু। তো ওই সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস গুলো খুবই কম ছিল। 40,000 পেশেন্টের মধ্যে only 4 serious adverse events, and ওই serious adverse events একই নাম্বার ছিল যারা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা, যারা টিকাটা নিয়েছিল, আর যাদেরকে শুধু পানি ইনজেকশন দেওয়া হয়েছিল। এন্ড ওই কেসগুলো দেখলো যে অ্যাকচুয়ালি ইট ইজ বাই কোইন্সিডেন্স, যে যাদের সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস হয়েছিল ওদের অন্য কারণের জন্য সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস হয়েছিল, নট বিকজ অফ দিস ইনজেকশন। সো ওই অনুযায়ী দেখা যাচ্ছে যে টিকাটার জন্য কারোর কোনো মেজর ক্ষতি হয় নাই। নেক্সট ইজ দ্য টিকাটার ইফেক্টিভনেস। যখন 40,000 পেশেন্টদেরকে এনরোল করলো, ওই 40,000 কেসের মধ্যে ওরা দেখলো যে কয়জনে করোনা হয়েছিল। সেকেন্ড ইনজেকশনটা হওয়ার 7 দিন পরে ওরা অ্যানালিসিস করেছে যে কয়জনের কোভিড-19 হয়েছিল। ওই কয়জনের মধ্যে অ্যাবাউট 170 মানুষের কোভিড-19 হয়েছিল, এন্ড ওই 170 এর মধ্যে 160 ছিল যাদেরকে পানি ইনজেকশন দিয়েছিল, আর মাত্র 10 জনের হয়েছিল যাদেরকে অ্যাকচুয়াল ভ্যাকসিনটা দিয়েছিল। তো এখান থেকে ওই 95% ইফেক্টিভনেসটা আসতেছে। সো ওভারঅল ইন সামারি আমি যতটুকু মনে করি যে অ্যাকচুয়ালি ইটস আ ভেরি সেফ ভ্যাকসিন, কারণ সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস খুবই কম ছিল এবং ইফেক্টিভনেসটাও খুবই বেশি, এবং ওরা যেই স্ট্যান্ডার্ডে ট্রায়ালটা ক্যারি আউট করেছে এটা খুবই একটা হাই স্ট্যান্ডার্ডে ক্যারি আউট করেছে। বড় একটা পপুলেশনে, সব রেস বলতে গেলে সব এথনিসিটি, এবং ওই স্টাডিটা মাল্টিপল সেন্টারে করেছিল। অনেক সময় হতে পারে যে একটা সিঙ্গেল সেন্টারে একটা পিকুলিয়ার রেজাল্ট আসলো, বাট ওরা ওভার 100 সাইটে স্টাডিটা করেছে। সো ওভারঅল একটা ফ্রম এ ডক্টরস পার্সপেক্টিভ আমি মনে করি যে এই ট্রায়ালটা টিকাটার উপরে ইট ইজ বিন ডান আ হাই স্ট্যান্ডার্ড উইথ এক্সেলেন্ট রেজাল্টস। থ্যাংক ইউ। আমরা একটু একটা কারেকশন দিতে চাই, সেটি হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশনে মুফতি ভাইকে বলা হয়েছিল যে উনি নটিংহ্যাম ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি উনি নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কাজ করছেন। সো হোপ দ্য ভিউয়ার্স উইল নো দ্য কারেকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন এবং বারবার আসছে কমেন্টে, সেটি হচ্ছে তারা সরাসরি জানতে চাচ্ছে যে এই যে ভ্যাকসিনটি কি হালাল না হারাম? কারণ আপনি মুফতি ভাই এবং তানভীর আপনারা জানেন যে এ নিয়ে অনেক সংবাদও এসেছে, এবং বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতেও সংবাদ এসেছে যে ব্রিটেনের বাঙালি কমিউনিটির ভিতরে অনেকে এ নিয়ে প্রশ্ন তুলছে, শুধু ব্রিটেনের বাঙালি কমিউনিটি না, মুসলিম কমিউনিটি, এটি কি হালাল না হারাম? ইটস এ বিগ কোশ্চেন টু দেম। সো তার স্টেট আনসার বা কোন আনসার যদি আপনার কাছে থাকে, আমরা অবশ্যই তানভীর ভাইয়ের কাছে যাব সায়েন্টিফিক মানে মেডিকেল সায়েন্সের ডিসক্রিপশনে, বাট আপনি যদি একটু মুফতি ভাই একটু বলতেন যে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে হালাল না হারাম। তো এই ক্ষেত্রে আসলে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে কোনো একটা মেডিকেশনের ক্ষেত্রে বা ঔষধের ক্ষেত্রে সেখানে যদি হারাম কোনো ইনগ্রেডিয়েন্ট যদি থাকে, তো সেটা কি আসলে ব্যবহার করা যাবে কিনা। তো এইটা আপনার খুব একটা কমন প্রশ্ন আমাদের ইসলামিক যারা ইসলামিক চিন্তা ভাবনা বা ইসলামিক জিনিসপত্র আমরা চেষ্টা করি বা ফলো করার চেষ্টা করি তাদের কাছে।
তো আসলে মেডিকেল সায়েন্সে আপনার অনেক আগে থেকেই কিছু জিনিসপত্র যেগুলি আপনার ডিরেক্টলি হয়তো বা ইসলামে হারাম, সেই সব জিনিসপত্র আমরা অন্য কাজে ব্যবহার করে থাকি। যেমন আপনি হয়তো আপনারা সবাই জানেন যে আমরা হ্যান্ড স্যানিটাইজেশনের জন্য অ্যালকোহল ব্যবহার করি। ডাক্তাররা যখন আপনার অপারেশন করতে যান, তারা তাদের হাতের মধ্যে অ্যালকোহল মেখে হ্যান্ড স্যানিটাইজ করে তারপরে ওনারা অ্যালকোহলে আপনার সার্জারি করতে যান। তো অ্যালকোহল তো আপনার ইসলামে নিষিদ্ধ, কিন্তু অ্যালকোহল সেবন করা নিষিদ্ধ, খাওয়া নিষিদ্ধ। অ্যালকোহলের কিন্তু যেটা যে আপনার অন্যান্য ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু নিষিদ্ধ নয়, যার কারণে আপনার অনেক ওলামাই আপনার এর পক্ষে মতামত দিয়েছেন যে সেই ক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করা যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা যখন শরীরের মধ্যে কোনো একটা জিনিস দিব, সেই জিনিসটা দেওয়া সেটার মধ্যে যদি হারাম কোনো ইনগ্রেডিয়েন্ট থাকে, তাহলে সেটা কি দেওয়া যাবে কি যাবে না। এখন এক্ষেত্রে আসলে আপনার দ্বিমত আছে, ঠিক আছে? কিন্তু আপনার সঠিক আমি যদি ছোট্ট উত্তর যদি বলতে চাই, তাহলে সেটা ব্যবহার করা যাবে যদি সেটার কোনো অল্টারনেটিভ না থাকে তাহলে। ঠিক আছে? যখনই একটা জিনিসের কোনো একটা অল্টারনেটিভ থাকবে, অল্টারনেটিভ থাকলে যেটা আপনার ওই হারাম এলিমেন্ট ছাড়া, তখন সেই অল্টারনেটিভটা আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু যদি হারাম এলিমেন্ট ছাড়া অন্য কোনো যদি অল্টারনেটিভ না থাকে, তাহলে এটার রিস্ক এবং এটার যে উপকারিতা, এই দুইটা অ্যানালাইসিস করে আপনার অধিকাংশ আলেমদের বা ওলামার মতামত হলো যে সেই ক্ষেত্রে সেই জিনিসটা ব্যবহার করা জায়েজ আছে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখন আপনার কোভিড-19 এর ক্ষেত্রে যেহেতু অন্য কোনো বিকল্প ব্যবস্থা আর নেই, যার কারণে আপনার বেশিরভাগ ওলেমার মতামত এই যে যতদিন পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা না আসে, ততদিন পর্যন্ত এই যে টিকা আছে, এই টিকা নেওয়া হালাল। এটা হলো তাদের যে আপনার অরিজিনাল যে মতামত আর কি, সেটা হলো এই মতামত। এরপরে যখন হয়তোবা আপনার পরবর্তীতে আরো আপনার অন্যান্য টিকার ভার্সন আসবে, যেসব জায়গায় আপনার হয়তোবা এই হারাম ইনগ্রেডিয়েন্টটা থাকবে না, সেই ক্ষেত্রে আপনার এটা না ব্যবহার করে যেটা আপনার হালাল ইনগ্রেডিয়েন্ট থাকবে সেটা ব্যবহার করাই যুক্তিযুক্ত বা সঠিক হবে। ক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। যেমন আপনার ওই যে ফ্লু ভাইরাসের ক্ষেত্রে যে ভ্যাকসিনটা নেজাল স্প্রে ইউজ করা হয়, সেখানে আপনার পরসিন থাকার কারণে সেটা সাধারণত হারাম। কিন্তু আপনার শরীরে যে ইনজেকশনটা দেওয়া হয়, সেটার মধ্যে সেটা না থাকার কারণে সেক্ষেত্রে ওই ইনজেকশন নেওয়াটা আপনার ওই নেজাল স্প্রে যে প্রেফারেবল। ওই আপনার ইনজেকশন নিলে পরে সেটা যেহেতু আপনার অল্টারনেটিভ হিসাবে আমরা নিতে পারবো, যার কারণে সেক্ষেত্রে ইনজেকশন নেওয়াটা আপনার ওই নেজাল ভ্যাকসিন নেওয়াটার চেয়ে প্রিফারেবল হবে। ধন্যবাদ মুফতি ভাই। আমি একটু তানভীর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে সংবাদটি হলো এবং এই যে কনসার্ন, এটা কি আপনি তো যেহেতু এই সরাসরি কোভিড ফাইটিং ব্যাটেল একজন সৈনিক, আপনি কি বাস্তবে দেখেছেন যে এরকম কেউ এই কারণে টিকা দিতে আসে নাই, তাদেরকে বুকিং করা হয়েছে বা তারা আসে নাই, এমনকি কোনো ঘটনা, কোনো এক্সপিরিয়েন্স আপনার কাছে আছে কিনা বা দেখেছেন কিনা? সো আমাদের ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মুফতি ভাই, খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু ক্লারিফাই করলেন। সেকেন্ডলি, এই কোভিড টিকাতে যেটা ফাইজারের টিকা, যেটা এখন এনএইচএস এ দিচ্ছে, এটাতে কোনো অ্যানিমাল ইনগ্রেডিয়েন্টস নাই। They already said, they already mentioned. ওটা ক্লিয়ারলি কোনো অ্যানিমাল বা হিউম্যান কোনো ইনগ্রেডিয়েন্টস নাই। এটার আবার রিপ্লাই কিছু কিছু মানুষ দিয়েছে যে এটার ভিতরে একটা জিনিস আছে, ইট ইজ লিপিড। লিপিড মানে ফ্যাট, ঠিক আছে? এন্ড কোন কোন ওষুধে ওই লিপিডটা অ্যানিমাল ডিরাইভ থাকতে পারে, বাট এই বর্তমানের ফাইজার কোভিড ভ্যাকসিনে লিপিড ইজ নট অ্যানিমাল ডিরাইভড। সো এখানে কোনো প্রশ্নও আসে না যে এটা কি হালাল বা না, বিকজ এখানে কোনো ইনগ্রেডিয়েন্টই আমি দেখছি না ইনগ্রেডিয়েন্টস লিস্টে যেটা কেউ এই কোয়েশ্চেনটা রেজ করতে পারবে। এন্ড এই হালাল হারাম কনসার্নের জন্য কিছু কিছু মানুষ দেয় নাই ভ্যাকসিন। এখানে একটা কনফিউশনের ব্যাপার হয়েছে, বিকজ এই বছরই ফ্লু ভ্যাকসিনটা নেজাল স্প্রেটা ভিতরে জেলাটিন সোর্স ছিল, অ্যানিমাল ডিরাইভড জেলাটিন, এন্ড সেই জন্য অনেকেরা ফ্লু ভ্যাকসিন দেন। এন্ড ওই কনফিউশনে অনেকেরা মনে করছে যে এই কোভিড এর টিকাতে জেলাটিন আছে, বাট ইটস নট ট্রু, ইটস নট কারেক্ট। বাট কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল ইভেন্টস হচ্ছে রিসেন্টলি।
একটা মনে হচ্ছে এটা ইউকে বেসড কয়েকটা ভিডিও অলমোস্ট ভাইরাল হয়ে গেছে, যেখানে পাবলিককে বলছে যে এই টিকাটার পিছনে বড় একটা কনস্পিরেসি আছে, এটার ভিতরে বিল গেটসের হাত আছে, বিভিন্ন মানে ভয় দেখানো হচ্ছে পাবলিকে। এবং কি যে আমাদের কিছু ডাক্তার কলিগরা বলছে যে ওদের পেশেন্ট যাদের ভ্যাকসিনের বুকিং দেওয়া হয়েছিল, ওরা এইসব ভিডিও দেখে আর যায় নাই। এখানে দেখানো হয়েছিল একটা ভিডিওতে যে ওই টিকাটারই ইনগ্রিডিয়েন্টস লিস্টে অনেক সাইড এফেক্টস লেখা ছিল, যেটার জন্য মানুষ ভয়ে যায় নাই। বাট অ্যাকচুয়ালি আমি ওই ভিডিওটা দেখেছি, এটা মানে কমপ্লিটলি মানে ভুল। বেসিকলি ওরা দেখাচ্ছিল যে অ্যাডভার্স এফেক্টস, যেখানে একজনের হাতে ব্যথা বা একটু জ্বর হলেও ওটা হতে পারে অ্যাডভার্স এফেক্টস, ওটার নাম্বার দেখায় পাবলিককে ভয় দেখানো হচ্ছিল। ওভারঅল আমি বলতে পারবো যে এই ভ্যাকসিনে কোনো অ্যানিমাল ইনগ্রিডিয়েন্টস নাই। এখানে কোনো প্রশ্ন আসে না যে এটা কি হালাল বা হারাম। এটা অবভিয়াসলি আমরা ডাক্তার নট ইসলামিক স্কলার্স, আমাদের কোনো ফাতোয়া দেওয়ার কোনো অধিকার নাই, বাট আমরা জাস্ট বেসিক ফ্যাক্টস যেটা বলতে পারবো আপনাদেরকে, এখানে কোনো অ্যানিমাল ইনগ্রিডিয়েন্টস নাই ইন দ্য ফাইজার ভ্যাকসিন। আর দ্বিতীয় হয়েছে যে আমরা যে পেপারটা পড়েছি এই ভ্যাকসিনের ট্রায়ালের রেজাল্টস উপরে, এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে সেফটি প্রোফাইলটা খুবই ভালো। সো এই জিনিসগুলাই সামারাইজ করে বলতে পারি আমরা যে এটা একটা সেফ ভ্যাকসিন এবং এটাতে কোনো অ্যানিমাল ইনগ্রিডিয়েন্টস নাই। অনেক ধন্যবাদ। মুক্তি ভাই, আপনি যেহেতু যেটা দেখলেন যে তানভীর ভাই বললেন যে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম কিছু গুজব তৈরি করা হচ্ছে এবং অনেকেই মনে করছে যে যেহেতু ভ্যাকসিন কয়েকটি ভ্যাকসিন আসছে এবং অনেক এখানে কান্ট্রি পলিটিক্স বা কোম্পানি পলিটিক্স হয়তো বা ইনভলভ। হ্যাঁ, সো আপনি কি মনে করেন যে এই সামাজিক মাধ্যমের বড় বড় প্ল্যাটফর্মগুলো তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যে এই সামাজিক প্ল্যাটফর্মগুলোকে এরকমের কন্টেন্টগুলোকে ডাউন করতে পারে কিনা বা তাদের করা উচিত কিনা, আপনার কি মতামত? অবশ্যই, অবশ্যই। এবং খুব একটা ভালো পয়েন্ট বলেছেন মনিরুজ্জামান ভাই আপনি, যে এখানে আসলে আপনার রিসেন্টলি কয়েকটা প্রজেক্ট ফান্ড করে, যেগুলি এই ইনফরমেশন যেগুলি আছে আপনার বা ফেক নিউজ আমরা বিগত কিছুদিন ধরে খুব শুনতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওই আপনার গত ইলেকশনে ট্রাম্প আসার সময় থেকে তখন থেকে আমাদের এই ফেক নিউজ জিনিসটা আমরা আসলে অনেক বেশি জানতে পেরেছি। তো আপনার তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে আপনার কয়েকটা প্রজেক্ট ফান্ড করা হয়েছে, যে প্রজেক্টগুলির আসলে আপনার মেইন উদ্দেশ্য হলো যে কোনটা নিউজ আসলে সত্য, কোন নিউজটা সত্য না, এই জিনিসপত্রগুলিকে আপনার বাছাই করে সেই অনুযায়ী জিনিসপত্রগুলিকে ক্যাটাগরাইজ করা বা আপনার লেবেল করা যে এইটা আসলে সঠিক, এটা সঠিক না। কিন্তু এই কাজটা আসলে খুবই কঠিন এবং আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও আপনার অনেক মানুষজন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আসলে আপনার কোন তথ্যটা সঠিক এবং কোন তথ্যটা সঠিক নয় এটাকে মার্ক করাটা খুবই কঠিন। এবং যার কারণে আপনার প্রচেষ্টা চলছে, আপনার বিভিন্ন রকম প্রজেক্ট ফান্ড হচ্ছে এবং আপনার বেশ কিছু ক্ষেত্রে অনেক জিনিসপত্র যেগুলি আপনার টেক্সট বেসড হয়তো বা সেগুলি আপনার ডিটেক্ট করা সম্ভব হচ্ছে, কিন্তু যেমন অনেক ক্ষেত্রে ভিডিও বেসড বা আপনার অডিও বেসড যেই সোর্সগুলি থাকে সেগুলি থেকে আসলে সেই ভিডিওটাকে অ্যানালাইসিস করে কোন কন্টেন্টটা ভিডিওর মধ্যে কি কথা হচ্ছে সেই কথাগুলিকে অ্যানালাইসিস করে কোন কন্টেন্টটা আসলে সঠিক হচ্ছে, কোন কন্টেন্টটা আপনার ফেক হচ্ছে বা আপনার হয়তোবা কন্ট্রোভার্সি ছড়াচ্ছে, এই জিনিসটা করতে হয়তোবা আরো কিছুদিন সময় লাগবে। তবে আশার খবর হলো যে এই ব্যাপারে অনেক কাজ হচ্ছে এবং আমরা আশা করতে পারি যে হয়তোবা আগামী 5 বা 10 বছরের মধ্যে এই ব্যাপারে সলিড কোনো একটা কন্ট্রিবিউশন আমরা পাবো, যার মাধ্যমে আমরা আসলেও জানতে পারবো যে এই জিনিসটা হয়তোবা যেটা ছড়ানো হচ্ছে সেটা ভুল বা আপনার ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং এই জিনিসটা হয়তোবা সঠিক। তো এইটা হয়তোবা আমরা অদূর ভবিষ্যতে আমরা পাবো। সো থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের দুইজন সম্মানিত অতিথির যে বক্তব্য আপনারা দেখলেন, তাতে কিন্তু আপনারা পেলেন যে এই যে ভ্যাকসিন গুলো এসছে তাতে অলরেডি এটা মেনশন করা যে ওখানে কোনো এনিম্যাল ফ্যাট নাই বা কোনো রকমের কোনো কনসার্নই থাকার কথা না। তারপরেও যদি
বিজ্ঞানের স্বার্থে বা ওষুধের স্বার্থে যদি এটা করা হয়, তারপরও মুফতি ভাই যেটি বললেন যে সেটি ধর্মীয় দৃষ্টিতে অবশ্যই আপনি ইউজ করতে পারেন এবং এটা আপনার জন্য সমস্যা হওয়ার কথা না। মুফতি, আপনি কি আমার সাথে একমত কিনা ইন সামারি? যে এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস এখানে একটু যুক্ত করতে চাবো, সেটা হলো কি যে আপনার ইসলামের ক্ষেত্রে আমরা কেউ ইসলামের আপনার আলেম নই। আমরা যতখানি পড়ালেখা করেছি বা যতখানি দেখছি বা আলেমদের ফতোয়া আমরা যতখানি পড়ছি সেইটার আলোকে আমরা আসলে কথাবার্তাগুলি বলছি। তো এখানে আমরা যেসব কথাবার্তা বলছি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, সেগুলি আসলে আমাদের ব্যক্তিগত কথাবার্তা নয়। এগুলি আমরা অন্যান্য আলেমরা যেসব কথাবার্তা বলছেন সেগুলিকে আমরা সংগ্রহ করে জানানোর চেষ্টা করছি। তো এক্ষেত্রে আপনার একটা জিনিস যেটা খুব সাধারণ প্রিন্সিপাল ইসলামের ক্ষেত্রে, যেটাকে আপনার বিভিন্ন ওষুধ বা অন্যান্য জিনিসপত্র তৈরির ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়, যে যদি একটি আপনার উপাদান, সেই উপাদানটা যদি হারাম হয়, সেই উপাদানটাকে যখন পরিবর্তন করা হয়, পরিবর্তন করার পরে পরিবর্তিত যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আর তখন হারাম থাকে না। এটা হলো আপনার একটা ইসলামিক প্রিন্সিপাল। জি, এটা হলো একটা ইসলামিক প্রিন্সিপাল। তো যার কারণে এই ইসলামিক প্রিন্সিপালটাকে আপনার ফলো করে অনেকেই বলে থাকেন যে কোনো ক্ষেত্রে আপনার কোনো একটা জিনিস যেটা আপনার হারাম, সেটাকে যখন আপনার প্রসেস করে সেখান থেকে যখন অন্য আরেকটা এলিমেন্ট বের করা হচ্ছে কেমিক্যালি প্রসেস করে, তখন সেই জিনিসটা ব্যবহার করা যাবে বা জায়েজ আছে। আপনি যদি স্ক্রিনে দেখেন যে এমডি সুরুজ নামে একজন আমাদের দর্শক বলছেন যে মুসলমান ওষুধ তৈরি করলে খাবো ইনশাল্লাহ। উনি হয়তো, তো ওনার প্রতি আপনাদের কি কোনো সান্ত্বনা বা কোনো উপদেশ বা আছে কিনা? তো এই ক্ষেত্রে আমি বলবো যে যে আমাদের এই ইউকেতে যে ভ্যাকসিনটা আছে, এটার তো ক্রিয়েটর যে দুইজন, বায়োনটেক যে কোম্পানিটা আছে, এই দুইটার ক্রিয়েটর তো দুজনে মুসলমান। দুজনে মুসলিম, হ্যাঁ। তাহলে তো এই কোশ্চেন তাহলে উনিও মানে যে কোশ্চেন, আমরা কোনো কোশ্চেন ছাড়াই এই কোশ্চেন আমরা তার সাথে আমরা একমত হতে পারি, তাই না, নাকি? তাই না? জি, আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই এবং মুফতি মাহমুদ ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আসলে তানভীর ভাইয়ের জন্য আজকে অনেক প্রশ্ন আমাদের কাছে আছে। আমরা চলে যাচ্ছি তানভীর ভাইয়ের কাছে। তানভীর ভাই, আমরা প্রথমেই যে একটি শোরগোল শুনেছি যে অক্সফোর্ড ভ্যাকসিন, এবং সেটির আসলে সবার আগে কিন্তু থাকার কথা ছিল, কিন্তু এখন এটি আমরা পাচ্ছি না। কিন্তু ফাইজার চলে আসলো এবং অলরেডি দেওয়া শুরু হলো। তাহলে কতগুলা, সে কোন পর্যায়ে আছে এবং আসলে কোন ভ্যাকসিন আসলে মার্কেটে আছে যেটা আসতে পারে বলে আপনি জানা আছে? বর্তমানে ফাইজার ভ্যাকসিনের অ্যাপ্রুভাল হয়ে গেছে, এন্ড অ্যাপ্রুভাল হওয়ার আগেই সরকার ফাইজার ভ্যাকসিনের 40 মিলিয়ন ডোজ কিনেছে। অক্সফোর্ড ভ্যাকসিন ইনশাল্লাহ ওটাও বাজারে আসবে, এন্ড ওটার জন্য অলরেডি ইউকে গভর্নমেন্ট 100 মিলিয়ন ডোজ কিনেছে। সো অক্সফোর্ড 100 মিলিয়ন ডোজেস। সো অক্সফোর্ড ভ্যাকসিনটাও আশা করি আসবে। অক্সফোর্ড ভ্যাকসিন এন্ড ফাইজার ভ্যাকসিনের মেইন ডিফারেন্সটা, নোটেবল ডিফারেন্সটা ইজ কস্ট। ফাইজার ভ্যাকসিন $15 থেকে $20 and অক্সফোর্ড ভ্যাকসিন $5 থেকে $6। সো কস্ট অনুযায়ী অক্সফোর্ড ভ্যাকসিন উইল বি লেস। এটাই মেইন ডিফারেন্স এট দ্য মোমেন্ট আমরা দেখছি। এবং টেম্পারেচার, অর্থাৎ ট্রান্সপোর্টেশন, বাংলাদেশের মতো গরিব দেশগুলোতে কিন্তু একটি ফ্যাক্টর যে আপনি -70 ডিগ্রি কিন্তু মেইনটেইন করা ওইসব বাংলাদেশের জন্য সম্ভব না। সো সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? হ্যাঁ, অবশ্যই। সো ফাইজার ভ্যাকসিনটা ওটা একটা লিমিটেশন, এটা খুবই লো টেম্পারেচারে এটাকে স্টোর করতে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই। এখন আমাদের কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে কি ভ্যাকসিনে হিউম্যান টিস্যু বা যে হারাম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় কিনা? হয়তো আমরা জানি যে আপনি ফাইজারের কথা বললেন যে এখানে হয় নাই, বাট অন্য ভ্যাকসিন তো হতে পারে। আপনি কি মনে করেন হতে পারে, এবং সেক্ষেত্রে কি কোনো উপদেশ আছে কিনা? আমি বুঝতে পারছি এই কোয়েশ্চেনটা কোথা থেকে এসেছে। সো অক্সফোর্ড ভ্যাকসিন একটা সেল লাইন ইউজ করেছে। সো সেল লাইনটা কিভাবে বুঝাবো আমাদের নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড দর্শকদের জন্য? ইট ইজ লাইক এ বেস, বুঝেছেন? মনে করেন আপনার সয়েলের ভিতরে যেভাবে সিডস প্ল্যান্ট করবেন, ইন দ্য সেম ওয়ে সেল লাইন ক্যান বি ইউজড অ্যাজ আ বেস।
and Oxford vaccine-টা একটা সেল লাইন ইউজ করেছে যেটার অরিজিনাল কপি 1973 এর একটা aborted fetusের লাংয়ের থেকে। সো এটার জন্য অনেকরা কোয়েশ্চেন রেজ করে যে you're growing vaccines on dead fetuses, but actually the thing is blown out of proportion. And actually ওইটার সেল লাইনের বহুবার কপি করার একটা সেল লাইন ইউজ হয়েছে এইটার ম্যানুফ্যাকচারিং এর একটা অংশের জন্য। সো এখানে স্টিল আমি দেখতে পাচ্ছি না কোথাও কোনো কন্ট্রোভার্সি বা এখানে কোনো হারাম হালালের ব্যাপার, বাট অবভিয়াসলি that is down to ulama and that kind of thing. আমরা as doctors আমরা religious verdict দিতে পাচ্ছি না, but that's the origin. মুফতি ভাই আপনি কি মনে করেন এটার ব্যাপারে? এটার ব্যাপারে আপনি যেটা বলছেন একেবারে সঠিক কথাই বলেছেন যে আপনার বিজ্ঞানের দিক থেকে আসলে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে এই ক্ষেত্রে ওটা তো আসলে অনেকবার যে রিপ্লিকেট হয়েছে এবং রেপ্লিকেশন হওয়ার পরে তো আসলে সেটার কোনো রকম কোনো এক্সিস্টেন্স নেই। এবং এই ক্ষেত্রে আমরা কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে যে আপনার ফিটাসের সেল ব্যবহার করা হয়েছে বলে যে আপনার একটা কথা চলে আসছে, এটাও আসলে পুরোপুরি সত্যি নয়। যার কারণে সেই প্রেক্ষাপট থেকে আমি আপনার সাথে একেবারেই একমত যে এই ব্যাপারে হয়তোবা আমরা যেহেতু ওলেমা না, যার কারণে আমরা কিছু বলবো না, কিন্তু আমরা বিজ্ঞানের দিক থেকে যদি বলি তাহলে হয়তোবা এটা নিয়ে সেরকম চিন্তা করার মতন সেরকম কোনো বিষয় নেই। থ্যাংক ইউ। আমি একটু যদি একটু একটা নিউজের একটু কয়েকটা লাইন পড়ে শোনাতে চাই। সেটি হচ্ছে ডয়েজ লেভেল, এটা জার্মানির একটি সংবাদ মাধ্যম। তারা বলছে যে ইন্দোনেশিয়ায় 2018 সালে হাম ও রুবেলার টিকায় জেলাটিন ব্যবহার করা হয় বলে ওই দুটি টিকাকে হারাম বলে ঘোষণা করে দেশটির ওলামা কাউন্সিল। সন্তানকে টিকা না দেওয়ারও আহ্বান জানানো হয়। এরপরেই হামের প্রাদুর্ভাব দেখা দেয় দেশটিতে। হামের সংক্রমিত হয় হাজার হাজার শিশু, ফলে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দেশে পরিণত হয় ইন্দোনেশিয়া। পরে ওলামা কাউন্সিল তাদের মন্তব্য পাল্টে টিকা হালাল ঘোষণা করলেও তখন সাধারণ মানুষ আর তাদের সন্তানদের টিকা দিতে আগ্রহী হয়ে ওঠেনি। ফলে এখন করোনার টিকা নিয়েও যে বিতর্ক শুরু হয়েছে তাতে একই ধরনের পরিস্থিতি আবারও সামনে আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তো আমি মনে করি যে ওলামাদের তারা আসলে ইমাম মিনস লিডার, অ্যাজ উই নো। সো আসলে আমরা সবাইকে ইমাম বলি, বাট আসলে ইমাম দে শুড নো দে আর ইমাম, অ্যান্ড দ্যাট দ্য মিনিং দে আর দ্য লিডার, লিডার অফ দ্য কমিউনিটি, অ্যান্ড দে হ্যাভ এ ভেরি বিগ ইনফ্লুয়েন্স। সো তাদের কিন্তু বিশাল একটা রোল আছে। যেমন এই যে একটা দেখলেন যে তাহলে কি হলো, হাজার হাজার শিশু তাদের ভুলের জন্য তারা এবং হামের যে তারা পঙ্গু হয়ে যায় অন্ধ হয়ে যায়। আপনারা তো আমার চেয়ে আরো ভালো জানেন। সো আমরা মনে করি যে বিশেষ করে ইসলামিক স্কলার যারা, তাদের অবশ্যই অনেক দায় আছে এবং তাদেরকে অবশ্যই সামনে আসা উচিত। তারা শুধু মানে গদবাঁধা যে বক্তব্য দেয় তার বাইরে আসার উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? শুধু তারা না, সমাজের যে লিডার, সমাজের যে মানে মিডিয়া ব্যক্তিত্ব, তাদের তো দায় আছে, তাই না? আমি 100% এগ্রি। আমাদের ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন ভাই, আরশাদ ভাই, আমাদের নটিংহামের একজন ডাক্তার, একটা প্রেজেন্টেশন দিল লাস্ট উইক, যেখানে দেখালো যে ইন 1990 যেই সব চাইল্ডহুড ইনফেকশনস এর জন্য টিকা আছে, লাইক মিজলস, মাম্পস, রুবেলা, এইসব জিনিস, এইসব ডিজিজে there were 6 million deaths worldwide with children, and 2017 there was only 2 million deaths just because এই টিকাগুলোর জন্য childhood diseases deaths 4 million কমে গেছিল। নাও এখন ইন্দোনেশিয়াতে যেটা হয়েছিল যে ওখানে একটা ভার্ডিক্টের ইস্যু ছিল and public perceptionের ইস্যু ছিল, and আমি আপনার সাথে একমত যে obviously the community leaderদের বড় একটা রেসপন্সিবিলিটি আছে, বাট এটার উপর আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার যুগে ইটস নট জাস্ট কমিউনিটি লিডারদের রেসপন্সিবিলিটি আছে। একজন যদি একটা গজব ওদের 100 জন ফ্যামিলি মেম্বার আর কন্ট্যাক্টসকে পাঠায় দেয়, যেটা হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করে ফরওয়ার্ড করা যায়, এবং ওরা আরো 100 জনকে পাঠায় দিল, আপনি উইদিন 5 মিনিটস 10,000 মানুষের কাছে একটা মিস ইনফরমেশন চলে গেল, and that can be so harmful.
সো আমি অ্যাকচুয়ালি পাবলিকদেরকে রিকোয়েস্ট করব যে এরকম কিছু যদি কন্ট্রোভার্সিয়াল হয়, যেখানে সামবডি নট নেসেসারিলি কোয়ালিফাইড, একজন মনে করেন টিকার উপরে একটা ভার্ডিক্ট দিচ্ছে, সে ওলামাও না ডাক্তারও না, সে একটা ভিডিও বানালো, এন্ড ওই ভিডিওটা দেখে মানুষ মনে করেন, যেটা আমি শুনেছি আমার কলিগরা বলছে যে বুড়া মানুষ ওদের ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্টে যায় না এই ভিডিওগুলো দেখে। খুব একটা ডেঞ্জারাস একটা ব্যাপার। আর আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে ইট ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ একজন একটা মিসইনফরমেশন শেয়ার করলে এটাকে it could mean that somebody gets COVID that they wouldn't have got COVID because they were vaccinated and they could die. So that's the implication. So I mean, request korbo je what we can do is definitely misinformation jeno na share kori, verified information from verified sources with people who have qualifications, and qualified manusher opinion ta nawa is a big deal, and it'll be important to hear what আমাদের মুফতি ভাই and you, what you think about that. Absolutely. আমি জাস্ট একটু অ্যাড করি এটাতে, প্লিজ, যে আমাদের ইসলামের ক্ষেত্রেও একটা খুব বড় প্রিন্সিপাল কিন্তু হলো আপনার আনভেরিফাইড ইনফরমেশন না শেয়ার করা। এটা হাদিস আছে, এনে কিন্তু হাদিস আছে, খুব স্ট্রং হাদিস, তাই না? হ্যাঁ, সেটা আপনার হাদিসটা আমি নাম বলি না, আমি ভুলে গেছি। এবং কোরআন শরীফের পরে যদি কোনো হাদিসকে মানে বেশি স্ট্রংলি দেখা হয়, সেটি হলো ওইটা হাদিস যে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি না জেনে না শিওরে কোনো ইনফরমেশন যদি দাও কারো নামে কোনো ব্যাপারে, সেটা তুমি কাফের, মানে খুব স্ট্রং একটা হাদিস আছে, তাই না? ওই তো এইটা আপনার অনেকটা হলো এরকম যে একজনের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তা বলে বেড়ায়। তো যার কারণে শুনেই শুধুমাত্র বলে বেড়ালে হবে না। এখন আজকের এই আপনার সোশ্যাল মিডিয়ার যুগে, যেমন তানভীর ভাই বললেন যে একটা ক্লিকের মাধ্যমে একটা মেসেজ আমি শত শত মানুষের কাছে ছড়িয়ে দিতে পারছি, কিন্তু এই সময়ে আমি যদি সেই জিনিসটা শুনে তারপরে যদি আমি জিনিসটাতে ভেরিফাই করে যদি রিঅ্যাক্ট করি, তাহলেই এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি শুধুমাত্র শুনলাম এবং জাস্ট শুনেই সবার কাছে আবার ছড়িয়ে দিলাম, তাহলে সেই ছড়ানোটাই আমার মিথ্যাবাদী হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। যার কারণে এই ক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হবে, যাতে করে আমরা আপনার এই মিস ইনফরমেশন গুলি না ছড়াই। এবং আপনার বুখারী শরীফের আরেকটা হাদিস আমি আপনাকে বলতে চাই এই আপনার কিউরের ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব সময় সাহাবাদেরকে তাদের অসুখ হলে সেই অসুখের জন্য যে আপনার প্রতিকার বা অসুখের যে আপনার যে আরোগ্য, সেই আরোগ্য লাভের জন্য উনাদেরকে উনি উৎসাহিত করতেন। কেননা উনি বলেছেন, ওই বুখারী শরীফের হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এমন কোন রোগ সৃষ্টি করেননি যার উনি আরোগ্য সৃষ্টি করেননি। যার কারণে প্রত্যেক রোগেরই আরোগ্য আছে এবং ওই আরোগ্য খোঁজার জন্য উনি সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। তো সেই প্রেক্ষাপট থেকেও আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমাদেরকে আসলে যে কোনো একটা রোগ হলে সেই রোগের আরোগ্য খুঁজতে হবে। এবং এই আগের পয়েন্টটাতে আমি জাস্ট একটু অ্যাড করি যে এইখানে আমাদের যে নেতারা আছেন, হোক তারা ধর্মীয় নেতা, হোক তারা দেশের নেতা, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। যেহেতু সেসব মানুষজনের এক কথা হাজার হাজার মানুষের কাছে, লাখ লাখ মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়, যার কারণে তারা যেন কথাবার্তা বলার আগে একটু চিন্তা ভাবনা করে জিনিসপত্রগুলি ভেরিফাই করে, জিনিসপত্রগুলি যেগুলি সঠিক সেই জিনিসপত্রগুলি যেন ওনারা বলেন বা মানুষের জনসাধারণের কাছে পৌঁছে দেন, যাতে করে জনসাধারণ উপকৃত হতে পারে তাদের এইসব ইনফরমেশন থেকে। অনেক ধন্যবাদ মুফতি ভাই। আসলে তানভীর ভাইয়ের কাছে আমাদের আরো অনেক কিছু জানার আছে, আমরা তাহলে একটু সেদিকে যাই। তো আমরা ভ্যাকসিন আমরা ব্রিটেনে বাঙালিরা বা বলা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে বাংলাদেশে চলে যাবে। তো আসলে এর সাইড এফেক্ট গুলো কি কি যদি মানুষ জানতো আগে থেকে, তাহলে দে উড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো আপনি যদি একটু নরমাল সাইড এফেক্ট গুলো বলেন। সো এই ভ্যাকসিনটার উপরে যে 43,000 পার্টিসিপেন্টস ছিল ট্রায়ালটার মধ্যে, ওদেরকে ফলো আপ করা হয়েছে, কয়েক সপ্তাহ পরে কয়েক মাস পরে ফলো আপ করা হয়েছে। এন্ড ওরা কি করে, ওরা সব অ্যাডভার্স ইভেন্টস মানে যে কোনো টাইপ অফ সাইড এফেক্টস ডকুমেন্ট করা হয়েছে। এন্ড ওরা দেখেছে যে
কোন সাইড এফেক্টস যারা ভ্যাকসিনটা পেয়েছে ওদের হচ্ছে, আর কোন সাইড এফেক্টস যারা জাস্ট ব্ল্যাঙ্ক, যারা শুধু পানি ইনজেকশন দেওয়া হয়েছিল ওদের কি হচ্ছে, ওগুলো কম্পেয়ার করে বুঝতে পারছে যে কোন কোন সাইড এফেক্টস অ্যাকচুয়ালি ফ্রম দ্য ভ্যাকসিন। তো ওখানে বলতে পারবো যে দ্য মেইন সাইড এফেক্টস আর যে অ্যাকচুয়ালি যেখানে ইনজেকশনটা দিয়েছে ওখানে একটু ব্যথা লাগবে, ওই সাইডটা হাতে দেয় তো ওই হাতটাতে একটু হয়তো উইক লাগতে পারে ইনজেকশনটা দেওয়ার পরে। কিছু কিছু মানে মানুষের ফ্যাটিক মানে একটু টায়ার্ড লাগা, আর তারপরে কিছু কিছু মানুষের জ্বর বা ফিভার এরকম লেগেছে, and that is basically that আপনার ইমিউন সিস্টেমটা ফায়ার আপ হয়ে গেছে ওই ভ্যাকসিনটা পাওয়ার পরে। সো এগুলোই অ্যাকচুয়ালি ভ্যাকসিনের মেইন সাইড এফেক্টস। এছাড়া আর কোনো কিছু কিন্তু সিরিয়াস সাইড এফেক্টস এই ভ্যাকসিনের থেকে পাওয়া যায় নাই, and that is a study of over 40,000 people. সো আমরা রিলায়েবলি বলতে পারি যে অ্যাকচুয়ালি এগুলোর বাইরে কিন্তু কোনো সাইড এফেক্টস পাওয়া যায় নাই। ধন্যবাদ। আমরা তাহলে জানলাম যে আসলে যে সাইড এফেক্ট গুলো আছে সেটা খুবই মাইনর, মানে হালকা জ্বর, মাথা ব্যথা এরকমের, মানে কোনো ডেথ এখন পর্যন্ত কোনো রেকর্ডেড হয় নাই, তাই না? সেখানে একটা জিনিস অ্যাড করতে চাই যে কয়েকজন ক্যান্ডিডেট যাদের অ্যালার্জিক রিঅ্যাকশনস হয় ইজিলি, ওদের অ্যালার্জিক রিঅ্যাকশনস হয়েছিল। সো এই জন্য একটা সেফটি কশনের জন্য বলেছে যে যাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, স্পেসিফিকলি যেটাকে বলে অ্যানাফিলাক্সিস, যেখানে যাদের অ্যালার্জি হয়, যেখানে ওদের আইদার টং সোয়েল হয়ে যায় বা লিপস সোয়েল হয়ে যায়, ওদেরকে বলা হয়েছে যে ভ্যাকসিনটা দিতে না, টু বি অন দ্য সেফ সাইড। আসলে অ্যালার্জি তো যে কোনো, হয়তো প্রন খেলেও তো অ্যালার্জি হতে পারে এবং যে কোনো ওষুধ খেলেও অ্যালার্জি হতে পারে। সো ইটস নট এ বিগ ফিয়ার, ইটস এ ভেরি কমন মেডিকেল ইস্যু, তাই না? সো এটা নিয়ে এত বড় নিউজ হওয়ার কিছু নাই, তাই না? তো ভাই আমি একটু মুফতি ভাইয়ের কাছে একটু, আপনি যদি স্ক্রিনে দেখেন, শাকওয়াত ফারুক নামে একজন লেখছেন, আপনাদের আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো। হুজুর বলছে, আমি জানি না আসলে কেন, হয়তো বা এখন একটু বেনিফিট নিয়ে আলোচনা করবেন, আসলে করোনা ভাইরাস টিকা নিলে বেনিফিট কি, উনি হয়তো বা যদি একটু বলতেন আসলে কি বেনিফিট। এটার ক্ষেত্রে ওই যে আপনার বেনিফিটের ক্ষেত্রে যদি আমরা বলি, যে আমি প্রথমে যেটা শুরু করেছিলাম যে আপনার যে কোনো টিকার যে বেনিফিট, টিকার কাজটা হলো কি, যে আমার শরীরে আমি একটা ভাইরাসের একটা অংশ দিয়ে আমি চিনিয়ে দিলাম যে এটা হলো খারাপ জিনিস, এটা যখনই ঢুকবে তখন এটাকে প্রতিহত করতে হবে। তো টিকা দেওয়ার ফলে হবে কি, যে আমাদের শরীরে যদি কখনো সেই টাইপের করোনা ভাইরাস যদি প্রবেশ করে, তাহলে সেটাকে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাকে চিনতে পারবে এবং চিনে সেটাকে আপনার মেরে ফেলতে সক্ষম হবে, যাতে করে সেটা আমাদের শরীরে বিস্তার লাভ না করে, আমাদের শরীরে যাতে ক্ষতি করতে না পারে। তো এটাই হলো মেইন বেনিফিট আপনার টিকার, যে টিকা আমরা যখন দিলাম, টিকা দেওয়ার ফলে যেইটার কারণে আমরা টিকা দিলাম সেই ভাইরাসটা যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে সেই ভাইরাসটা আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। কেননা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ভাইরাসটাকে জেনে গিয়েছে, চিনে গিয়েছে যে এটা আমার শরীরে ক্ষতি করবে, যার কারণে এটাকে মেরে ফেলতে হবে। এবং সামাজিক কিছু বেনিফিটও তো আছে, তাই না? যেমন আপনি যদি তানভীর ভাই যদি একটু সামাজিক বেনিফিট গুলো বা যদি কিছু অ্যাড করতে চান ওনার। মেইন বেনিফিট গুলো হলো যে আপনার যদি ভ্যাকসিনটা দেওয়া হয় এন্ড আপনি কোনো সিরিয়াসলি ইনফেক্টেড মানুষের কাছ থেকে আপনি আবার ভাইরাসটা পান, তাহলে আপনার বডির ইমিউন সিস্টেম, ডিফেন্স সিস্টেম এটাকে ফাইট করে ক্লিয়ার করে ফেলতে পারবে, মানে আপনার নিজের লাইফ সেভ হলো এক। বাট এর থেকে মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনি যদি ইনফেক্টেড ওইভাবে না হলেন, তাহলে আপনি ওইভাবে স্প্রেড করতে পারবেন না। তো আরেকজন যে মনে করেন খুবই ভালনারেবল বা বয়স্ক লোকের কাছে যদি আপনি যান, তাহলে ওদেরকে আপনি, কারণ ওই ভাইরাসের একটা পিরিয়ড আছে যেখানে আপনার কোনো সিমটমস দেখা হবে না, আপনি তো স্প্রেড করতে পারছেন। সো টিকাটা দিলে আমরা আশা করি যে ভাইরাসের স্প্রেডটা কমে যাবে এন্ড ওইভাবে মানুষের লাইফ সেভ হবে, এন্ড ওইভাবে আমাদের ইকোনমি, লাইফস্টাইল সবকিছু আবার ব্যাক টু নর্মালের কাছে আবার যেতে পারবে যত ওয়াইড স্প্রেড টিকাটা দেওয়া হয়। থ্যাংক ইউ। আসলে তো মানে যদি খুব সংক্ষেপে বলা যায় যে এটার আপনি শুধু না, আপনি আসলে অন্য যারা খুব ভালনারেবল বা খুবই মানে রোগা বা খুবই বয়স্ক, তাদেরকে আপনি সেভ করলেন, শুধু আপনাকেই না, আরো অন্য মানুষকে সেভ করলেন, জাতিকে সেভ করলেন, ইকোনমিকে সেভ করলেন, যেটা তানভীর ভাই বললেন।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় এর চাইতে আর হয়তোবা আরো অনেক থাকতে পারে, বাট আই থিংক দিস ইজ দ্য কি পয়েন্ট হুইচ উই অলরেডি মেনশন। আমি তানভীর ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে টিকা মানুষের শরীরের ডিএনএ কে একটু রিফর্ম করে, হ্যাঁ, তো আসলে এর লং টার্ম কোনো হার্ম আছে কিনা, যে মডিফিকেশন বা যে চেঞ্জটা? এটা অ্যাকচুয়ালি সত্য না, টু বি অনেস্ট, কারণ আপনার ডিএনএটা পার্মানেন্ট, ঠিক আছে? তো এই টিকাটা, এই ফাইজারের টিকাটা, এই মুফতি ভাই আমাদেরকে এক্সপ্লেন করলো ভ্যাকসিন গুলা ব্রিফলি কিভাবে কাজ করে, আইদার মরা ভাইরাসটা দেওয়া বা ভাইরাসের সামান্য একটু দেওয়া। তো এই ভ্যাকসিনটা কি করে, এই ভ্যাকসিনটা একটা আরএনএ ভ্যাকসিন, আরএনএ। সো আরএনএ এন্ড ডিএনএ এগুলোকে সিম্পল ভাবে বলা যাবে এটা লাইক এ রেসিপি ফর মেকিং প্রোটিনস, মেকিং থিংস। সো কোভিড-19 এর টিকাটা কিন্তু আপনাকে মরা ভাইরাস বা ভাইরাসটা দেয় না, ভাইরাসটার অ্যান্টিজেনের একটা অংশ আপনার বডিকে দিয়ে ফায়ার আপ করায়। তো অ্যান্টিজেনটা কি, অ্যান্টিজেনটা সবচেয়ে ইজি ভাবে চিন্তা ভাবনা করা হবে, আপনি যদি মনে করেন ভাইরাসের শুধু চামড়াটা, ভাইরাসটা না, বাট ভাইরাসের জাস্ট একটা স্কিন, একটা চিহ্ন। সো এই টিকাটা হয়েছে ওই চিহ্নটা বানানোর জন্য আরএনএ টা আপনাকে দেয়। সো আরএনএ টা আপনি মনে করবেন ইজ লাইক এ রেসিপি। সো আরএনএ টা আপনাকে ইনজেক্ট করলো, ওই আরএনএ টা আপনার বডির সেলের ভিতরে গিয়ে আপনার বডির সেলকে বললো যে এই কোভিড এর চামড়াটার একটা অংশ তোমরা বানাও। তো ওটা বানালো আপনার বডিতে, আপনার বডিতে যখন বানানো হলো তখন আপনার বডির ইমিউন সিস্টেম বা ডিফেন্স সিস্টেম এটাকে চিনে গেল যে এটা একটা ফরেন একটা ইনভেডার, এন্ড এটাকে চিনে যাওয়ার পরে এটাকে ফাইট করার অনেক সেল বানানো। সো যখন অ্যাকচুয়ালি কোভিড আপনার কাছে আসলো, অলরেডি আপনার বডির ইমিউন সিস্টেম এন্ড ডিফেন্স সিস্টেম এটাকে চিনে সাথে সাথে এটাকে খেয়ে ফেলতে পারলো। আপনার ডিএনএ তে কোনোভাবে চেঞ্জ করবে না, এটা জাস্ট আপনার ইমিউন সিস্টেমকে শিক্ষা দিবে যে এই ভাইরাসের একটা অংশ কি, যেন এটা আপনার বডিতে যখন আসে এটাকে খেয়ে ফেলতে। সো লং টার্ম ক্ষতি করার আমি দেখছি না আসলে কোনো কিছুর স্কোপ, বিকজ এই ভ্যাকসিনের ইনগ্রিডিয়েন্টস গুলো কি, ইনগ্রিডিয়েন্টসটা একটা লিপিড, একটা ফ্যাট, এটাকে ক্যারি করার জন্য এটার ভিতরে কিছু সোডিয়াম আছে, কিছু সুক্রোজ আছে which is a sugar, and এটার ভিতরে আরএনএ আছে। and আরএনএ ভ্যাকসিন বহু বছর ধরে বিভিন্ন টাইপের হচ্ছে। সো আমি আসলে প্রিডিক্ট করতে পারছি না, বিকজ আমরা লং টার্ম ফলো আপ এখনো দেখি নাই এই ভ্যাকসিনের পার্টিসিপেন্টদের উপরে, বাট আমি আশা করছি না যে কোনো মেজর এটার থেকে সাইড এফেক্ট হবে, যেগুলো অলরেডি বলা হয়েছে এগুলোর বাইরে। অনেক ধন্যবাদ তানভীর ভাই। আরেকটি জিনিস, আপনি আমাদের ব্রিটিশ যে দর্শক আছে তাদের জন্য অনেকেই কিন্তু আশা করছে যে তারা করোনা ভাইরাসের টিকা পাবে। আপনি যেহেতু একজন ডক্টর এবং আপনি তো ভিতরের খবর হয়তো বা জানেন, হয়তো সব না জানলেও কোনো ইনফরমেশন আছে যে কবে নাগাদ, কোন বয়সী, কোন ক্যাটাগরি কখন পেতে পারে, এমন কি কোনো ইন্ডিকেশন আপনাদের কাছে আছে? যদি পলিটিক্যাল অনেক সাউন্ড আছে, বাট হোয়াট অ্যাবাউট ইনসাইড ইনফরমেশন? So basically কোভিড ভ্যাকসিনের প্রায়োরিটি গ্রুপস আছে, প্রায়োরিটি গ্রুপ গুলোকে ক্যাটেগরাইজ করা হয়েছে। সো প্রায়োরিটি গ্রুপস এর মধ্যে প্রায়োরিটি 1 হয়েছে যারা 80 ইয়ার্স ওল্ড এন্ড ইন এ কেয়ার হোম, বিকজ ওরা খুবই হাই রিস্কে আছে, কারণ একটা বন্দি জায়গায় আছে এবং বাইরে থেকে ওদের কেয়ারাররা এসে ওদেরকে কেয়ার করছে, এবং ওই কেয়ার হোমে একজনের হলে একজন থেকে আরেকজন হয়ে যাবে। সো দে আর ইন দ্য ভেরি হাই রিস্ক গ্রুপস, বিকজ যারা কেয়ার হোমের রেজিডেন্টস, এটা অলরেডি বোঝা যাচ্ছে যে ওদের দুর্বলতা এন্ড উইকনেসটা এমন একটা যে দে নিড কেয়ার। সো ওরা প্রায়োরিটি 1 এ। প্রায়োরিটি 2 হয়েছে যারা 75 ইয়ার্স এন্ড ওভার, and 75 years and over এর মধ্যেও আবার ক্যাটেগরাইজ করা আছে যাদের অন্য মেডিকেল কন্ডিশন আছে। প্রায়োরিটি 3 and 4 হয়েছে যারা 70 years and over and again ওদের কোনো মেডিকেল কন্ডিশন আছে। প্রায়োরিটি 5 হয়েছে যারা 65 years and over। এখন প্রত্যেকটা লোকালিটি ওদের ভাইরাসের স্টক বা অ্যান্টিভাইরাল ভ্যাকসিনের স্টক এইভাবে শেয়ার করবে, ডিস্ট্রিবিউট করবে। আবার এটার মধ্যে আবার যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স ওদেরকেও দেওয়া হবে, ওদেরকেও অফার করা হবে, বিকজ যারা হসপিটালে কাজ করে ওরা যদি একজনের কাছে কন্ট্যাক্ট হয় ওরা তো আরো ইজিলি একটা পুরো হসপিটাল স্প্রেড করতে পারবে। সো ওই অনুযায়ী
healthcare workers are like one priority section and তারপরে age অনুযায়ী আরেকটা priority category. But আশা করি যখন মনে করেন একটা locality ওদের priority 1 দেওয়া হয়ে গেছে, they will go on to the next one, priority 2 and so on. But সবচেয়ে bottom এ হয়েছে priority 10 হয়েছে 50 years old and above, and then rest of the population. So আপনারা যদি young, fit and well, healthy হন, আপনারা মনে করবেন যে actually আপনাদের কাছে ভ্যাকসিনটা আসতে বেশ কয়েক মাস লাগবে। সো মানে পলিটিক্যাল যে কথা ওটা আমরা যদি না ধরি তাহলে আসলে বাস্তব কথা হলো ইট উইল টেক কাপল অফ মান্থস, তাই না? At least, হ্যাঁ, at least মানে পুরো পপুলেশন কভার করতে তো লাইক সামার হয়ে যেতে পারে। যদিও বলা হচ্ছে যে আই থিংক জুনের ভিতরে, বাট আলটিমেটলি ইট উইল নট হ্যাপেন আই থিংক, বাট লেটস হোপ সামথিং গুড। আমি একটু মুফতি ভাইয়ের কাছে জানতে চাই যে সেটি হচ্ছে যে অনেকে পিপল অ্যাক্ট উইথ এক্সাম্পল, এবং বিশেষ করে বাংলাদেশি বা মুসলিম কমিউনিটি তারা দেখতে চায় যে মুসলিম দেশগুলোতে কি করছে। সো এই ভ্যাকসিনের ব্যাপারে বা অন্য কোনো ভ্যাকসিনের সবসময় কিন্তু এই প্রশ্ন আসছে হালাল হারাম হালাল হারাম। সো আসলে সেই মুসলিম দেশগুলো আসলে কি করছে এই বিষয়ে, যদি আপনার কোনো এক্সাম্পল থাকে বা কোনো ইনফরমেশন থাকে যেটা তাদের জন্য সুবিধা হবে আন্ডারস্ট্যান্ড করতে বা ডিসিশন মেকিং করতে, একটু বলতেন প্লিজ। অবশ্যই এই ক্ষেত্রে আপনার মেইন যেটাই হলো যে আসলে অনেকগুলি মুসলিম দেশ আছে যেগুলি অলরেডি আপনার করোনা ভাইরাসের টিকাকে অ্যাপ্রুভ করেছে। তার মধ্যে মেইন মুসলিম দেশ আমি বলবো সৌদি আরব। জি, আমরা যেহেতু সৌদি আরবকে মেনে চলি, আমাদের আলেমদের বেশিরভাগ যেহেতু আপনার সৌদি আরবে বিদ্যমান, তো যার কারণে আমরা সেই প্রেক্ষাপট থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সৌদি আরব আসলে আপনার করোনা ভাইরাসের টিকাকে তারা অ্যাপ্রুভ করেছে। এছাড়াও অন্যান্য দেশ, যেসব মুসলিম দেশ আছে এই লিস্টে, তার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত আছে, কুয়েত আছে, বাহরাইন আছে, ইন্দোনেশিয়া আছে, পাকিস্তান আছে, এটসেট্রা। সো আপনি দেখতে পাচ্ছেন যে এই লিস্টের মধ্যে অনেকগুলি দেশ আছে যে দেশগুলি আমাদের মুসলিম বিশ্বে অনেক অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। জি, এক্স্যাক্টলি, অনেক ইনফ্লুয়েন্সিয়াল। যার কারণে যেহেতু এই দেশগুলি আপনার এইসব তার মানে করোনা ভাইরাসের টিকাকে যেহেতু অ্যাপ্রুভ করেছে, যার কারণে তারাও তাদের যে ওলামা কাউন্সিল আছে বা তাদের যে আলেম আছে, এইসব আলেমদের সঙ্গে পরামর্শ করে এটা আসলে হালাল না হারাম, নেওয়া কি ঠিক হবে কি হবে না, এসব জিনিসপত্র সবকিছু বিচার বিশ্লেষণ করে আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে। যার কারণে এই যে এই দেশগুলি আছে মুসলিম দেশ, তারা যেহেতু এটাকে অ্যাপ্রুভ করেছে, তো আমি মনে করি যে হালাল বা হারাম এই কথা চিন্তা করে কেউ যদি মনে করেন যে আমি এই ভ্যাকসিনটা নেব না, তাহলে হয়তো বা সেইটা চিন্তা করার আর অবকাশ নেই। কেননা এটা যেহেতু তারা আপনার এটাকে অ্যাপ্রুভ করেছে, এটা নেওয়া যাবে বলেই আমি আশা করি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা মোটামুটি সব দিকটাই কভার করতে চেষ্টা করেছি, এবং আমরা যদি কনক্লুশনে যদি তানভীর হোসেন ভাই কিছু যদি বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে একটু কাইন্ডলি বলবেন প্লিজ। কারো যদি কোনো কনফিউশন থাকে ভ্যাকসিন নিয়ে, কোনো কোয়েশ্চেনস থাকে, প্লিজ আপনাদের রেজিস্টার্ড জিপি বা কোয়ালিফাই হেলথ কেয়ার প্রফেশনাল থেকে অ্যাডভাইস নিন। অনুরোধ করব যে আনভেরিফাইড ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ভিডিওস, এসব জিনিস শেয়ার করেন না। অ্যান্ড ভ্যাকসিন কিন্তু সব না, ভ্যাকসিন ছাড়া হচ্ছে ডিস্টেন্স মেনটেন করা, যেখানে দরকার স্যানিটাইজ করা, মাস্ক পরা, এই সব জিনিস they all play a part. And actually আমরা যত বেশি স্ট্র্যাটেজি অ্যাড করতে পারি, তত more protected our friends, our family and loved ones would be. So এটাই অনুরোধ করি যে please stay safe. This year has been very hard, সবার জন্য it's been tough, but আশা করি ইনশাআল্লাহ আমরা এই ভ্যাকসিনটা এবং আমাদের সবার এফর্টস সব দিক নিয়ে we'll be able to fight COVID-19. অনেক ধন্যবাদ। আমি যদি একটু মুফতি ভাইয়ের কাছে জানতে চাই আপনার কোনো সংক্ষিপ্ত এবং শেষ বার্তা, বিদায় বার্তা যদি থাকে কিন্তু প্লিজ। আমি ওই তানভীর ভাই যা বললেন তার সাথে একেবারে একমত। আর আমি আরেকটা জিনিস শুধুমাত্র এতে যোগ করতে চাই, সেটা হলো যে আমরা অনেকেই হয়তো বা অনেকেই এরকম আছে যারা বলছেন যে না, করোনা ভাইরাসে আমার কিছু হবে না, আমি ইয়াং, যার কারণে আমি যেরকম খুশি সেরকম চলতে পারবো। ব্যাপারটা আসলে তা না।
ব্যাপারটা আমাদের শরীরের ভিতরে আমাদের ইমিউন সিস্টেম, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা যে কিরকম অবস্থায় আছে আমরা কিন্তু তা জানি না। আমরা যখন অসুস্থ হই ঠিক তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমার শরীরে দীর্ঘদিন ধরে কোনো কিছু একটা প্রসেস চলতে 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 এক পর্যায়ে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়েছি। যার কারণে করোনা ভাইরাসটা যেটা, এটা আসলে অনেক 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 শক্তিশালী একটা ভাইরাস। আমরা দেখেছি যে এটা অনেক মানুষকে আপনার মেরে ফেলেছে অলরেডি। যার কারণে আমার সবার প্রতি অনুরোধ থাকবে, তানভীর ভাই যেগুলি বললেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, হাত স্যানিটাইজ করা, তারপরে আপনার মাস্ক পরা, এইসব জিনিসপত্রের সাথে সাথে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা আসলে নিজে ওইরকম হঠকারিতামূলক কাজকর্ম না করে আমরা যাতে ওই রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এই নিজেদেরকে রক্ষা করার মাধ্যমেই আমরা অন্যান্যদেরকেও রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। বিদায়ের আগে আপনাদের দুজনের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনাদের অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের জন্য আপনাদের সময় ব্যয় করেছেন। আপনারা অনেক ব্যস্ত মানুষ, আপনাদের পরিবার এবং ক্যারিয়ার নিয়ে। আশা করি আমাদের দর্শকরা সেটিকে মূল্যায়ন করবেন এবং আপনাদের যে অ্যাডভাইস গুলো তারা ফলো করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন, সবার প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের আগামী যে কোনো অনুষ্ঠান সেই সময় দেখা হবে সেই আমন্ত্রণ এবং দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং এই অনুষ্ঠান যদি আপনারা মনে করেন যে অন্য কারো জানলে ভালো, তাদের উপকার হবে, সমাজের উপকার হবে, আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন এবং অন্যের সাথে আপনার মতামত বিনিময় করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।